কেমন আছো তোমরা সবাই? এই করোনাকালীন সময় নিশ্চয়ই ভালো আছো। আর তোমরা ঘরেই থাকো, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হও না। অবশ্যই মাস্ক পরে ঘর থেকে বের হবা। আজকে আমরা দেখছিলাম উৎপাদন, লাস্ট 3টা লেকচার আমরা দেখেছি উৎপাদন। আজকে আমরা দেখব উৎপাদনের আরেকটা অংশ, উৎপাদন ব্যয়, ইংরেজিতে যাকে বলে কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে আমরা প্রথমে দেখব উৎপাদনের সংখ্যা। এটা তোমাদের আমি আগেও বলেছি, উৎপাদনের সংখ্যা। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে করার জন্য বিভিন্ন উপাদান লাগে আমাদের। কী কী উপাদান লাগে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এবং এর জন্য আমাদের ব্যয় করতে হয়। এসব বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে যে ব্যয় করা হয় তাকেই বলা হয় উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদনকারীকে উৎপাদন কাজে সর্বমোট যে ব্যয় ত্যাগ স্বীকার করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। আচ্ছা, এখানে আমাদের আসবে মোট ব্যয়। মোট ব্যয় কি? মোট ব্যয়ের ইংরেজি হলো টোটাল কস্ট। টোটাল কস্টকে আমরা লিখতে পারি টিসি দিয়ে। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় বা ত্যাগ স্বীকার করতে হয় তাকে মোট ব্যয় বলে। দেখো, একটা নির্দিষ্ট সময় লাগবে এবং কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় বা ত্যাগ স্বীকার করতে হয় তাকে মোট ব্যয় বলে। আচ্ছা, তাহলে মোট ব্যয় অপেক্ষকটা কেমন হবে? মোট ব্যয় অপেক্ষকটা হবে, সিকে যদি আমরা ধরি ব্যয় অপেক্ষক, সি ইকুয়াল টু ফাংশন অফ কিউ। সি হলো আমাদের উৎপাদনের জন্য মোট ব্যয়, কিউ হলো উৎপাদনের পরিমাণ, আর এফ তো ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক। এখন উৎপাদনে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয় আছে। স্বল্পকালীন উৎপাদন ব্যয়টা কি? উৎপাদনে স্বল্পকালে উৎপাদন করতে গেলে আমাদের দুইটা ব্যয় বহন করতে হয়। একটা হলো স্থির ব্যয়, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। আচ্ছা, স্বল্পকালীন উৎপাদন ব্যয় আমাদের স্বল্পকালে আমাদের বহন করতে হয় স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। কিন্তু দীর্ঘকালে আমাদের শুধু মোট ব্যয় বলতে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়কেই বোঝায়, এখানে কোনো স্থির ব্যয় নেই। আচ্ছা, দীর্ঘকালে স্থির ব্যয়কে শূন্য ধরা হয়। আচ্ছা, এখানে সব ব্যয় পরিবর্তনশীল হয়। তাহলে স্বল্পকালীন যে ব্যয়টা আছে, এখানে আমরা স্বল্পকালীন ব্যয়, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটা ভাগে ভাগ করলাম। এখন স্থির ব্যয়টা কী কী হতে পারে? স্থির ব্যয় সেটা হতে পারে, ধরো প্রশাসনিক যে কর্মকর্তা আছে তাদের বেতন ভাতা, স্থায়ী ভিত্তিতে যদি আমরা উৎপাদনের জন্য কর্মকর্তা নিয়োগ করি তাদের বেতন ভাতা, উৎপাদন প্রতিষ্ঠানের জন্য স্থাপনা ব্যয় আছে সেটা স্থির ব্যয়, এবং স্থির মূলধনের অবচয় ব্যয়। আচ্ছা, মূলধন মানে আমরা মূলধনজনিত যে দ্রব্যগুলি কিনবো সেগুলো কিছু অবচয়জনিত ব্যয় আছে। আচ্ছা, আর পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা কি বুঝতেছি? পরিবর্তনশীল ব্যয় মানে পরিবর্তনশীল যে শ্রম আমরা কিনবো সেই শ্রমের যে ব্যয়টা আছে সেটা পরিবর্তনশীল ব্যয়। কাঁচামাল, মূলধন, যন্ত্রপাতি, চলতি ব্যয়, এটা হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আমরা বুঝতে পারছি। এখন আমরা যাব স্থির ব্যয়কে কোনো উৎপাদন প্রতিষ্ঠান
স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত বা অপ্রকাশিত ব্যয় গ্রহণ করতে হয় তার সমষ্টিকে স্থির ব্যয় বলে। সেটা আমরা কি বললাম? সুস্পষ্ট স্থির ব্যয় বলতে বোঝায় ভাড়া করা যন্ত্রপাতি, বিল্ডিং ইত্যাদির জন্য খরচ। আর অব্যক্ত বা অপ্রকাশিত স্থির ব্যয় বলতে বোঝায় ফার্মের নিজস্ব বিল্ডিং, যন্ত্রপাতি এবং উদ্যোক্তার নিজের পারিশ্রমিক ইত্যাদির খরচকে বোঝায়। আচ্ছা, আর পরিবর্তনীয় ব্যয় হলো উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। সেটা কি? উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের জন্য মজুরি ও বেতন ভাতা বাবদ ব্যয়, বিভিন্ন ধরনের কাঁচামাল ক্রয়ের জন্য ব্যয়, জ্বালানি যন্ত্রপাতির সাধারণ মেরামত এবং এদের রুটিন মাফিক সংরক্ষণ, এগুলোই হলো আমাদের পরিবর্তনীয় ব্যয়। আচ্ছা, তাহলে আমাদের স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয় আমরা বুঝতে পারলাম। এখন এদের চেহারাটা কেমন হবে? স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের চেহারা এটা এই পাশে যদি আমরা দেখি, উৎপাদন ব্যয়, এটা হলো মোট উৎপাদন। তাহলে আমরা স্থির ব্যয় তো স্থির থাকবে, এটা হলো আমাদের স্থির ব্যয়ের চেহারা। আর পরিবর্তনীয় ব্যয়ের চেহারা হলো তোমাদের এই। এখন স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় দুটাকে যোগ করলে আমরা স্থির ব্যয় মাথা থেকে উঠবো, তখন দুটাকে যোগ করলে চেহারাটা হবে স্থির ব্যয় তো স্থির থাকছে, পরিবর্তনীয় ব্যয় পরিবর্তন হচ্ছে উৎপাদন বাড়ার সাথে সাথে, সেটা উৎপাদন বাড়ার সাথে সাথে স্থির ব্যয় আমাদের পরিবর্তনশীল ব্যয় আমাদের বাড়ছে। এখন কথা হলো স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য। স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় আমরা বুঝতে পারছি, এখন এর পার্থক্যটাও আমরা বুঝতে পারবো। উৎপাদন না করলেও উদ্যোক্তাকে যে ব্যয় বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। অর্থাৎ উৎপাদন না করলেও উদ্যোক্তাকে এই ব্যয়টা বহন করতে হয়। পক্ষান্তরে পরিবর্তনশীল ব্যয়টা কি? উৎপাদন প্রক্রিয়া শুরু করার পর বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের জন্য উদ্যোক্তাকে যে ব্যয় বহন করতে হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। আচ্ছা, স্থির ব্যয় তো বললাম যে স্থির ব্যয় হলো স্বল্পকালীন ধারণা, আর পরিবর্তনশীল ব্যয় হলো দীর্ঘকালীন ধারণা। স্থির ব্যয়ের উপাদান হলো উৎপাদন প্রতিষ্ঠানের স্থাপনা ব্যয়, স্থির মূলধনের অপচয় ব্যয়, স্থায়ী ভিত্তিতে নিয়োজিত উৎপাদন কর্মকর্তার বেতন ভাতা, প্রশাসনিক কর্মকর্তার বেতন ভাতা ইত্যাদি। আর পরিবর্তনশীল ব্যয়ের উপাদান হলো মূলধন যন্ত্রপাতির চলতি ব্যয়, কাঁচামালের জন্য ব্যয়, পরিবর্তনশীল শ্রম ব্যয়। স্থির ব্যয়ের রেখা উৎপাদন অক্ষ বা ভূমি অক্ষ সমান্তরাল হয়, কিন্তু পরিবর্তনীয় ব্যয় রেখা প্রথমে ক্রমহ্রাসমান হারে, পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। আচ্ছা, স্থির ব্যয় রেখা মূলবিন্দু থেকে উঠবে না, ব্যয় অক্ষে এর ছেদক থাকে। পরিবর্তনশীল ব্যয় রেখা স্বল্পকালের, স্থির ব্যয় রেখাটা দেখো এটা আলাদা একটা ছেদক আছে, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা মূল বিন্দু থেকে উঠবে। আচ্ছা, দীর্ঘকালে ব্যয় রেখাটা আমাদের মূল বিন্দু থেকে যায়। আচ্ছা, আমাদের এখন মোট ব্যয় মোটামুটি শেষ। এখন আমরা যাব গড় ব্যয়। গড় ব্যয় ইংরেজি হলো অ্যাভারেজ কস্ট। এটাকে বলে AC। আচ্ছা, গড় ব্যয়টা কি? কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে।
আচ্ছা, তাহলে মোট ব্যয়কে আমরা কি করব, মোট ব্যয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যয় পাবো। আচ্ছা, তাহলে গড় ব্যয় চেহারা হলো এরকম। তাহলে স্বল্পকালীন গড় ব্যয় যেটা, সেটা কেমন আসবে? স্বল্পকালে টিসি সমান আমাদের এফসি যোগ ভিসি। আচ্ছা, এটাকে লিখতে পারি টিসি সমান টি এফসি টি ভিসি। তাহলে এসি সমান কি আসবে? টিসি বাই কিউ সমান হলো এ এফসি যোগ এ ভিসি। আচ্ছা, আর দীর্ঘকালে আমাদের পুরোটাই পরিবর্তনীয় ব্যয়, সেজন্য কি আসতেছে এল এসি সমান, এটাকে এস এসিও বলা হয় স্বল্পকাল যেহেতু, এল এসি সমান টিসি বাই কিউ সমান হলো আমাদের টি ভিসি বাই কিউ সমান হলো এ ভিসি। আচ্ছা, স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতিটা কেমন হয়? স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি। স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি নির্ভর করে উৎপাদন বিধি, উৎপাদন ক্ষমতার ব্যবহার উপর। আচ্ছা, উৎপাদন বিধিটা কি আমরা জানি? স্বল্পকালীন সময়ে উৎপাদন বিধি, স্বল্পকালীন সময়ে ক্রমহ্রাসমান হারে প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হয়। তাই উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন হয় ক্রমবর্ধমান হারে, ব্যয় হয় ক্রমহ্রাসমান হারে, ফলে গড় ব্যয়ও ক্রমহ্রাসমান হয়। এভাবে নিম্নতম একটি নির্দিষ্ট স্তরে পৌঁছার পর উৎপাদন বাড়ে ক্রমহ্রাসমান হারে। তাই মোট ব্যয় এবং গড় ব্যয় তখন ক্রমবর্ধমান হয়। এ কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আচ্ছা, আরেকটা কি কারণ? উৎপাদন ক্ষমতার ব্যবহার। স্বল্পকালে কোনো ফার্ম যদি তার পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহৃত হয় তখন গড় ব্যয় কমে। যখন পূর্ণ উৎপাদন ক্ষমতায় বা কাম্য অবস্থায় পরিচালিত হয় তখন গড় ব্যয় সবচেয়ে কম হয়, এবং উৎপাদনের কাম্য পর্যায়ে ছাড়িয়ে যখন উৎপাদন পরিচালিত হয় তখন ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয় এবং গড় ব্যয় বৃদ্ধি পায়। এভাবে এসএসসি রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়। আচ্ছা, এটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই। 1 নম্বর 2 নম্বর বলছি উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার। আচ্ছা, তাহলে গড় ব্যয় রেখার আকৃতিটা তাহলে কেমন আসতেছে আমাদের? উৎপাদনের পরিমাণ, এটা আমরা দেখাচ্ছি ব্যয়। এখন আমাদের রেখাটা হচ্ছে এএফসি রেখা, একদম কমছে, এভিসি রেখা বাড়ছে, এবং এই দুটা রেখার যোগফল হলো আমার এটা হলো আমাদের এসএসসি রেখা। আচ্ছা, এটা স্বল্পকালীন গড় ব্যয় আমরা জানি এএফসি এবং এভিসি এই দুটার যোগফল। তাহলে কি দেখা যাচ্ছে? স্বল্পকালে গড় স্থির ব্যয় আস্তে আস্তে কমছে, বাম দিক থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হয়, কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে কম থাকলেও আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। আচ্ছা, তাহলে দুইটা
রেখার যোগফল আমরা পাচ্ছি গড় ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়। আর দীর্ঘকালীন গড় ব্যয়টা কি? দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি একটা কি? দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতিও ইউ আকৃতির হয়, তবে সেটা প্রসারিত ইউ আকৃতি। কেন হয়? 1 নম্বর কারণ হলো আমাদের অর্থনৈতিক সুবিধা বা অসুবিধা। 2 নম্বর হলো আমাদের মাত্রাগত উৎপাদন। আচ্ছা, অর্থনৈতিক সুবিধা অসুবিধা বলতে আমরা কি বুঝি? দীর্ঘকালে কোনো উৎপাদন প্রতিষ্ঠান প্রথমে নানা প্রকার অর্থনৈতিক সুবিধা এবং কাম্য অবস্থার পর অর্থনৈতিক অসুবিধা ভোগ করতে পারে। সেটা কেমন? আমরা একটু চিত্র দেখি। LAC রেখা, ব্যয়, উৎপাদন। আচ্ছা, দীর্ঘকালে যা বলছিলাম, কোনো উৎপাদন প্রতিষ্ঠান প্রথমে নানা প্রকার অর্থনৈতিক সুবিধা এবং কাম্য অবস্থার পর অর্থনৈতিক অসুবিধা ভোগ করতে পারে। কাম্য অবস্থাকে যদি ধরি আমরা ই বিন্দু, তাহলে কি হচ্ছে? ই বিন্দুর আগে গড় ব্যয় ক্রমহ্রাসমান অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সে সময় অর্থনৈতিক সুবিধা দেখা দেয়, LAC রেখা ক্রমহ্রাসমান হচ্ছে। এবং ই বিন্দুর পরে উৎপাদনের পরেও অর্থনৈতিক অসুবিধা দেখা দেয়। অর্থনৈতিক অসুবিধা দেখা দেয়, গড় ব্যয় বাড়তে থাকে। এই বিন্দুতে অর্থনৈতিক সুবিধা এবং অসুবিধা পরস্পর সমান, এই জন্য রেখাটা ইউ আকৃতি হচ্ছে। 2 নম্বর আমরা বলছি মাত্রাগত উৎপাদন। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির পেছনে যেমন পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি প্রযোজ্য, তেমনি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা মাত্রাগত উৎপাদনের উপরে নির্ভরশীল। উৎপাদনের প্রথম দিকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং একটি নির্দিষ্ট সময় পরে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। এ কারণে প্রথম পর্যায়ে গড় ব্যয় হ্রাস পায় এবং পরবর্তী পর্যায়ে গড় ব্যয় বৃদ্ধি পায়। আমরা মাত্রাগত উৎপাদন দেখেছি এবং পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটাও দেখেছি। সেটা থেকে আমরা বুঝতে পারতেছি যে উৎপাদনের প্রথম দিকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং একটি নির্দিষ্ট অবস্থার পর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কার্যকর হয়। এ কারণে প্রথম পর্যায়ে গড় ব্যয় হ্রাস পায় এবং পরবর্তী পর্যায়ে গড় ব্যয় বৃদ্ধি পায়। এভাবে প্রাপ্ত দীর্ঘকালীন গড় ব্যয় রেখা প্রসারিত আকৃতির হয়। আজকে তাহলে আমরা এ পর্যন্তই। তোমরা ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে পড়ো। আর তোমাদের এই করোনাকালীন সময়ে একটা সুবিধা হলো অনলাইনে ক্লাসগুলি তোমরা বারবার করে দেখে আর সুযোগ পাচ্ছ। তাহলে তোমরা আজকে এ পর্যন্তই নাও। এই উৎপাদন ব্যয়ের অংশটা একটু ভালোভাবে দেখো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।